থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে 8:32 টাইম, এখন বাজে 9:05 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। স্টার্টিংটাই খুব রাফলি হতে চলেছে, জানি না কী হবে। তো চলো দেখা হচ্ছে, যা হবে তোমার সঙ্গে শেয়ার করবো, যদি যেতে পারিও শেয়ার করবো, না পারলেও শেয়ার করবো। চলো, এই এতগুলো ব্যাগ নিয়ে আবার উপরে যেতে হবে। তো স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে, এখন কি করা যাবে, কিছু অপশান নেই। ডেফিনেটলি এবার ডানকুনিতে দাঁড়িয়ে আছি, বলছেন এখন লোকাল ধরে বেরিয়ে যেতে, আর কোনো অপশান নেই। দেখতে থাকো ভিডিও, আরও নতুন কিছু হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। 1.5 ঘন্টা লেট, এটার জন্য আমরা আজকে মেলটা পেলাম না, এই ট্রেনটার জন্য। একবারে জঘন্য সার্ভিস। 11:15, ঠিক আছে, ঢোকবার কটা ছিল এই ট্রেনটা 11:05-10 নাগাদ। তো এত লেট, বুঝতে পারছো তো, খুব রিস্কে চলছি লাইভ, মানে কি বলবো তোমাদের। এটা ধরবার কথা ছিল আমাদের শিয়ালদা থেকে। শত ব্যস্ততার মাঝেও ব্যাগ প্যাক করতে করতে হঠাৎই মনে পড়ে গেল বাঙালি এক উপমার কথা। কথায় আছে বাঙালির পায়ের তলায় নাকি সর্ষে। তাই বাঙালির মনের মধ্যে এই সুপ্ত স্বপ্নটা উকি দিয়ে চলেছে মাঝে মধ্যেই। হাঁসফাঁস করা গরম, বিরক্তিকর 10টা-5টা বা রান্নাঘরের জীবনের একটু ঠান্ডা বাতাস আনতে পারে একমাত্র পাহাড়। তাই এই সুবিধে তুলতে সামনেই যে গরমের ছুটি, আর এটাই হলো মোক্ষম সময় একটু শান্তির জায়গায় ঘুরে আসবার। আর শান্তি মানে তো একটাই নাম মাথায় আসে, সেটা হলো পাহাড়। হ্যাঁ সত্যি, পাহাড় মানে একটা আলাদা শান্তি। কোনো ভিড়ভাট্টা নেই, কারুর ব্যস্ততা নেই, প্রকৃতি যেন এক নিশ্চুপ, যেখানে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর রূপ। এই পর্বে চললাম সেটাই খুঁজতে। ডানকুনিতে ওই প্ল্যাটফর্মে নামলাম, ওখান থেকে 3 নম্বরে এলাম, 3 নম্বর থেকে 2 এলাম, 2 থেকে 1, 2, 3 লাইন টপকে এতটা উঁচু দিয়ে ব্যাগগুলো নিয়ে এতগুলো ব্যাগ এখন ডিপোজিট করলাম এই ট্রেনে শিয়ালদার। ঠিক আছে, টাইমিংটা যা হোক করে ম্যাচ করতে পারলাম। আমি ভাবছিলাম বোধহয় পাবো না ট্রেনটা, এইটা হলে তাও চাপ হয়ে যেত, তাই না? এই বর্ধমানটা হলে চাপ হয়ে যেত, আগের বর্ধমানটা বলে পেয়ে গেলাম। তো ডানকুনিতে ট্রেন একটু লেট করছে এখন, ঠিক আছে। আমাদের শিয়ালদাটা ছাড়বার টাইম ছিল 8:32, এখন বাজে 8:40 অলরেডি, ঠিক আছে। তো ওখানে গিয়ে মোটামুটি পৌঁছবে, আর ধরো 50 মিনিট বা 1 ঘন্টা ধরে রাখো। এবার সেটা মানে 1 ঘন্টায় ধরে চলি। তো যদি এখান থেকে 8:40 ছাড়ে, ওখানে 9:40 বা 9:10 ট্রেন আছে 10টায়। এবার 12 নম্বরে গিয়ে কোচে যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগবে, জানি না কি হবে। তো টেনশানে আছি এখন আপাতত। তো বিরাট বড় স্ক্যাম হয়ে গেল আমার সঙ্গে জার্নির প্রথমে শুরুতেই। এই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, 8:32 টাইম, এখন 9:10 হয়ে গেছে, এখনও ছাড়েনি। তো এখন খবর বলছে যে পয়েন্টস নাকি সামনে খারাপ হয়ে গেছে, ওই জন্য ছাড়ছে না। যাই হোক, খুব তাড়াতাড়ি খবরটা বলেছে, থ্যাংক ইউ টু দ্য রেলওয়ে যে আরও তাড়াতাড়ি খবরটা বলবার জন্যে। তো আমরা কি করবো, আর এখান থেকে এবার বর্ধমান যেতে হবে, আর তো কোনো উপায় নেই। তো দেখি এবার ফিঙ্গার ক্রসড কী হয় না হয়, জানি না কিছু। তো জার্নি শুরুতে এরকম বিসির একটা অভিজ্ঞতা হলো, 9:10 খবর করে বলছে এখন পয়েন্টস খারাপ হয়ে গেছে। এটা কি মানে ভদ্রতা হলো একটা, ঠিকঠাক হলো? তো স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে, এখন কি করা যাবে, কিছু অপশান নেই। ডেফিনেটলি এবার ডানকুনিতে দাঁড়িয়ে আছি, বলছেন এখন লোকাল ধরে বেরিয়ে যেতে, আর কোনো অপশান নেই। তো হ্যাঁ, মানে আমার শিয়ালদা যাওয়ার কথা ছিল, এখন তো শিয়ালদা হবে না। দার্জিলিং মেল 10টায় তো ফেস, তো আর যাওয়া যাবে। তো এখন আমি আইস ল্যাটে নিলাম 2টো, খাই, চিল করি, মাথাটা ঠান্ডা করি, আর কি করা যাবে। তো স্ক্যাম হয়ে গেল প্রথমে জার্নি স্টার্টেতেই স্ক্যাম। এবার দেখি পরবর্তীতে কী ওয়েট করছে আমাদের জন্য। বিগ স্ক্যাম যাকে বলে। দেখতে থাকো ভিডিও, আরও নতুন কিছু হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। তো এখানে আমাদের মতন আরেকটা পরিবার আছেন, স্যার আছেন, এই বাচ্চা আছেন, ম্যাম আছেন। তো তাদেরও সেম অবস্থা আমাদের মতন। দেখো 8:32 শিয়ালদা, ডানকুনি শিয়ালদা ছাড়ছে 10টায়, 1.5 ঘন্টা লেট। এটার জন্য আমরা আজকে মেলটা পেলাম না, এই ট্রেনটার জন্য। খারাপ আবার এতে করে বর্ধমান যেতে হচ্ছে, এই দেখো বড়রামবাড়ি থেকে ছেড়ে বেরিয়ে আবার বড়রামবাড়ি ঢুকলাম, আমার 22:14, ঠিক আছে। মানে এখান থেকে গেলাম 8টার সময়, আবার 10:14 আবার ফিরে এলাম। মানে এই ধরনের স্ক্যাম লাইফে মনে হয় না কারোর সঙ্গে হয়েছে, ঠিক আছে। স্ক্যাম হয়ে গেল বিরাট বড়। এখন 11:10 মোসাগ্রাম ঢুকলাম, আর মোসাগ্রামে ওই দিকে আগে কাজ হচ্ছে, ওটা হচ্ছে বাঁকুড়ার লাইন তৈরি হচ্ছে। পিছনে দার্জিলিং মেল একদম অলমোস্ট কামারকুণ্ডু পেরিয়ে আসছে। তো জানি না কী হবে, খুব রিস্কের ব্যাপার।
তো ফাইনালি বর্ধমান ঢুকছি এখন বাজে 11:45, ঠিক আছে। ঢোকবার কটা ছিল এই ট্রেনটা 11:05-10 নাগাদ। তো এত লেট বুঝতে পারছো তো, পিছনে দার্জিলিং মেল প্রায় আধ ঘন্টা লেটে চলছে, ওই জন্য সম্ভবত টায়ার টুয়ে যাও করে পাস করলাম যাকে বলে, বুঝতে পারছো তো। জাস্ট কালে আমাদের কডটা ঢুকলো, ঠিক আছে, পিছু পিছু দার্জিলিং মেল ঢুকছে। দেখো মানে কিভাবে যে বাঁচলাম আজকে তোমাদেরকে আমি বলে ওয়াটার বলে এটা যে কীভাবে বাঁচলাম, মানে থ্যাংক ইউ কড, এই ট্রেনটাকে আমি থ্যাংক ইউ বলবো যে এর জন্য পেলাম আমরা আজকে মেলটা। পিছু পিছু ছিল ট্রেনটা, পিছু পিছু। এই দেখো এটা ধরবার কথা ছিল আমাদের শিয়ালদা থেকে। ও ফাইনালি ম্যান। তো এখন 12টা বাজে, ইভেনচুয়ালি আমার হালটা দেখতে পাচ্ছি কি অবস্থা, পুরো ঘেমে চান করে গেছি, ঠিক আছে। তো ঘেমে চান করার রিজনটা তোমাদের বললাম যে কি থেকে কি হলো, কিভাবে পেলাম সিট। তো আপাতত এখন অনবোর্ড করতে পারলাম দার্জিলিং মেলে। বাড়ি থেকে এনেছিলাম দেখো আলুর দম, মানে আলুর কষা, আর এখানে পরোটাগুলো এর সঙ্গে র্যাপিংয়ের জন্য এই যে লেখাগুলো পরোটায় উঠে গেছে, ঠিক আছে। আর আলুর দমের অবস্থা দেখো, মানে ইচ্ছা ছিল খাবার রুটি আলু ভাজা, গাড়ি চড়তে চড়তে মজা, কি বলো। বাট আপাতত মজা করতে হবে পরোটার আলুর দম দিয়ে। তো ডিনারটা সেরে ফেলি পরোটা আলুর দম দিয়ে, তারপর তোমাদেরকে একটু দার্জিলিং মেলের ডিটেলস কিছু দেবো। আর দার্জিলিং মেলে কতগুলো কোচ আছে, কি প্রকারে মানে কীভাবে যাচ্ছে, কতগুলো ইন্টারমিডিয়েট স্টেশনস আছে, কোথায় দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, সমস্ত কিছু শেয়ার করবো। তো আপাতত চলো ডিনারটা সেরে ফেলি চটপট করে, কারণ ঘড়িতে অনেক বেজে গেছে। আমাদের টাইম ছিল 11টার মধ্যে খাবো, তাই তো 11টার মধ্যে খাবো, আর এখন খাচ্ছি কটায়, 12:30। তুই ভেবেছিলে ট্রেনটা পাবে? বলেন কি? যাই হোক কপাল সাথ দিয়েছে, মিস করিনি। তো চলো খেয়ে নেওয়া যাক। দার্জিলিং মেলে টোটাল 3টে জেনারেল কম্পার্টমেন্ট আছে, 7টা স্লিপার আছে, তারপর 7টা আছে থার্ড এসি, ঠিক আছে, আর 2টো আছে সেকেন্ড এসি, আর একটা আছে ফার্স্ট এসি। এটা হচ্ছে টোটাল কোচ কম্পোজিশন। 4:26 এখন মালদা টাউন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। দার্জিলিং মেলে তোমাদের বাথরুমের কন্ডিশনটা দেখাই। দেখো এটা মিরর দিয়েছে, এখানে একটা লাইট, ওয়াটার বেসিন, এখানে পেচ্ছাপ সমস্ত কিছু সব হয়ে গেছে। এখানে মানে দেখাচ্ছি না, এখানে নোংরা জিনিস সব আটকে আছে, ফ্ল্যাশ বাল্বটা কাজ করছে না, মানে একদম জঘন্য অবস্থা। মানে এটা মিনিমাম এত টাকা চার্জ নিচ্ছে এটা রেলওয়ে, তাদের তো সার্ভিস দেওয়াটা ঠিকঠাক দরকার। আমি জানি না কেন সার্ভিস দিচ্ছে না, এগুলো থারোলি চেক করা উচিত। ইটস ভেরি ব্যাড লিটারালি। গুড মর্নিং ফ্রেন্ডস, বিহারে ঢুকে গেলাম এখন, ঠিক আছে। আমাদের এই যাত্রাপথে দার্জিলিং মেল শুধুমাত্র পশ্চিমবঙ্গের পর বিহারের উপর দিয়ে যাচ্ছে। একটা স্টেশনই, সেটা হচ্ছে কিষানগঞ্জ। তো টাইম ছিল মোটামুটি 6:25 থেকে 6:27 ছেড়ে বেরিয়ে যাবে, বাট 22 মিনিট আমরা লেটে চলছি এখনও পর্যন্ত। তো এখানে ঢুকেছে 6:48-49 মতন, তো আমরা কিছুক্ষণ লেটে চলছি। আর আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে এই দার্জিলিং মেলে কোনো প্যান্ট্রি কার নেই। তো এখানে ক্যাটারিং বা অনলাইন ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, ঠিক আছে। তো ওই জন্য খাওয়া দাওয়ার একটু সমস্যা, আপনাদের বাইরে থেকে স্টেশনে দাঁড়ালে খাওয়া দাওয়া নিয়ে তারপর যেতে হবে। 8:18 বাজে নেমে পড়লাম এনজিপি, ঠিক আছে, বহুল প্রতীক্ষিত স্টেশন। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে সেখান থেকে টোটো করে তারপর বেরিয়ে চলে যাবো আমাদের গন্তব্যে। ট্রেন সার্ভিস ঠিকঠাকই ছিল, যেমন টাইমিং ছিল সেরকম টাইমিংই অলমোস্ট পৌঁছেছে। একটু এদিক ওদিক তো ডেফিনেটলি হবে, সেটা কনসিডারেবল, ঠিক আছে। এই যে আমাদের ট্রেন, তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমাদের ট্রেনকে এবার এখান থেকে গুড বাই করে দেবো। এবার এর 2টো স্টপেজ আছে, নেক্সট হচ্ছে জলপাইগুড়ি, তারপর হচ্ছে হলদিবাড়ি। পুরো কলকাতা চলে এসছে বলে ভুল হবে, পুরো পশ্চিমবঙ্গ চলে এসছে এখানে বলে দিতে হবে, ঠিক আছে। কেমন লাগলো জার্নি? ভালো লেগেছে? ঘুম কেমন হলো? ডাকছিল বলে ঘুম হয়নি, মানে নসিকা গর্জনের জন্য। আচ্ছা আচ্ছা, এই দেখো নিউ জলপাইগুড়ি। আসুন জেনে নেওয়া যাক নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা কিভাবে দার্জিলিং, কালিম্পং বা কার্শিয়াং এই ধরনের জায়গাগুলো যেতে পারবেন।
তো নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলেন, ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরিয়ে সামনে অনেক শেয়ার কার, অনেক ম্যাজিক ভ্যানস, অটো, অনেক ধরনের পরিবহন ব্যবস্থার মাধ্যম খুঁজে পেয়ে যাবেন। তো চলুন চটপট জেনে নেওয়া যাক। যেমন ধরুন নিউ জলপাইগুড়ি থেকে যদি আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে আসতে চান, সেটা ডিস্টেন্স হচ্ছে 6.2 কিলোমিটার। তো সেক্ষেত্রে আপনারা ম্যাজিক ভ্যান করে নিতে পারেন, যেখানে মাথা পিছু 30 টাকা করে ভাড়া পড়বে। আপনাকে সোজা পৌঁছে দেবে এসে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবার জেনে নেওয়া যাক কিছু কিছু ট্রেন আছে, যেমন ধরুন কাঞ্চনকন্যা, সেটা শিলিগুড়িতে দাঁড়ায়, অন্যান্যগুলো শিলিগুড়ি দাঁড়ায় না, নিউ জলপাইগুড়ি স্টপেজের পর অন্য জায়গায় চলে যায়। তো যে ট্রেন যেমন কাঞ্চনকন্যা শিলিগুড়ি দাঁড়ালে আপনারা শিলিগুড়ি চলে আসতে পারেন, সেখান থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড খুবই সামনে। অথবা আপনারা নিউ জলপাইগুড়ি থেকে নেবে ছোট যদি গাড়ি ভাড়া করেন, সেগুলো ভাড়া পড়বে 3000 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে, সেটা 3 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে দার্জিলিং। এবং বড় গাড়ির ভাড়া পড়বে 4000 টাকা, সেটাও আপনাকে ওই সময়ের মধ্যেই পৌঁছে দেবে আপনাকে দার্জিলিং, যদি আপনারা পুরো গাড়ি বুক করেন, মানে ফুল গাড়ি বুক করেন। এবার বলে রাখি, এনবিএসটিসি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা বাস ধরে যান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা মাথা পিছু। সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে দার্জিলিং পৌঁছতে। এটা আমি কিন্তু বলছি রোহিণী রোড ধরে কার্শিয়াং হয়ে, সোনাদা হয়ে, ঘুম হয়ে, জোড়বাংলো মোড় থেকে দার্জিলিংয়ের কথা, এই রুটটার কথা বলছি। আর যদি আপনারা শেয়ার কারে যান, সেক্ষেত্রেও পৌঁছে যেতে পারেন 300 থেকে 350 টাকার বিনিময়ে দার্জিলিং, এই সেম রুট ধরে, মানে রোহিণী টোল প্লাজা হয়ে, রোহিণী দিয়ে সোনাদা হয়ে বেরিয়ে যাওয়া। তো এই হলো আমাদের টোটাল জার্নি যা কীভাবে কভার করবেন সেটা আমি বলে দিলাম। মাধ্যমটা আরও যদি কিছু জানবার থাকে আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানান, আমি সমস্ত তথ্য শেয়ার করে দেবো। আসুন দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এনজিপি স্টেশন থেকে স্যারের গাড়ি করে এলাম, এটা অটো স্ট্যান্ড থেকে পেলাম, খুব ব্যবহার ভালো ওনার। তো স্যার আপনার নাম কি? রোজন রায়। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 9641973781। আচ্ছা, আমি নাম্বারটা একটু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা যদি আসেন এখানে ফোন করে দেবেন স্যারকে, ডাইরেক্ট স্যার চলে যাবেন। ব্যবহার খুব ভালো এবং প্রচণ্ড ভদ্র মানুষ, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এসে গেলাম এখানে, বাইক বলে ভাইয়া, চলো ঢুঁড়তে ভাইয়া কো। আমরা ওই মাটিগাড়া থেকে ওই জায়গাটা থেকে ডান দিক নিয়ে নিলাম, মানে ওদিক থেকে আসছিলাম, একটু জাস্ট এগিয়ে গেছিলাম, ডান দিক নিয়ে নিলাম। এটা হচ্ছে কার্শিয়াং রোড, ঠিক আছে, খুব সুন্দর রোড। এবার খেতে হবে, এখানে হোটেল পেয়ে গেলাম, আনন্দ হোটেল আছে, দার্জিলিং হোটেল আছে। এদের আমাদের বাইক এখানে পার্ক করেছি। তো কিচ্ছু খাওয়া হয়নি, পেট পুরো ব্ল্যাঙ্ক, মাথা বুড়বুড় বুড়বুড় করে ঘুরছে। তো খাওয়া দাওয়া সেরে তারপর যাবো। দেখো লাগেজগুলো কীভাবে বাঁধা হয়েছে, দেখো এটার একটা প্যানিয়াস, এটা সাইড প্যানিয়াস, আর এখানে একটা টপ র্যাকের উপর আমার ব্যাগটা রেখেছি। এই যে গাড়ি, হেলমেট, এখানে তোমার বৌদির হেলমেট, এখানে তোমার বৌদি অপারেশন করে অপারেশন থিয়েটার কাছে এসেছে। তো বৌদি খালি ঘুমোচ্ছে পিছনে বসে বসে, এই এই এই। তো চলো গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাক। তো টিফিন চলে এলো, এখন বাজে 11টা। কী কী টিফিন অর্ডার করলাম দেখো, রুটি গরম গরম একদম হাতে গড়া রুটি, এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, এদিকে পেঁয়াজ, একটা টমেটো আর শসা, আর এধারে তোমাদের বৌদিকে দেবো বলে একটা লঙ্কা নিচ্ছি। তোর বৌদির চোখ জুড়িয়ে যাচ্ছে, আমারও চোখ জুড়িয়ে যাচ্ছে। এই দেখো কেমন লাগছে, খুব ভালো লাগছে, ঘুম পাচ্ছে। তো খাওয়া শুরু করা যাক, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বাইকে। আচ্ছা, আপনাদের চটপট জানিয়ে দিই যে দার্জিলিং যাওয়ার কী কী পদ্ধতি আপনারা যেতে পারেন। আমরা শিয়ালদা থেকে চলে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার এখান থেকে যদি আপনাদের হাতে থাকে বাইক অথবা 4 চাকা, আপনারা কোন কোন পদ্ধতি যেতে পারেন? একটা মিরিক রোড ধরে পশুপতিনাথের মার্কেট হয়ে, সীমানা ভিউ পয়েন্ট হয়ে, লেপসা জগৎ হয়ে চলে যেতে পারেন জোড়বাংলো ঘুম, সেখান থেকে দার্জিলিং। অথবা সেবক রোড ধরে ওখানে লাভাস মিট ভিউ পয়েন্ট দিয়ে আপনারা লামাহাট্টা হয়ে এদিক দিয়ে এসে জোড়বাংলো মিট করে চলে যেতে পারেন দার্জিলিং। এবার বাকি রইল আপনার আর 3টে টোলার রাস্তা। একটা হচ্ছে সোজা শুকনা থেকে, ওটা স্ট্রেট চলে যাচ্ছে আপনাদের NH 110, যেটা হিলকাট রোড, সোজা কার্শিয়াং হয়ে, মানে গিদ্দা পাহাড় হয়ে কার্শিয়াং হয়ে চলে যাচ্ছে আপনার জোড়বাংলো হয়ে, ঘুম দিয়ে চলে যাচ্ছে দার্জিলিং। আর একটা যেটা আমরা গেছি এবারে, সেটা খাপরাইল মোড় থেকে স্ট্রেট হয়ে কার্শিয়াং, যেটা মাটিগাড়া কার্শিয়াং রোড, সেটা দিয়ে আপনি যেতে পারেন। সেটা হচ্ছে রোহিণী বাইপাস, এটা দিয়ে আপনি সোজা একদম চলে যাচ্ছেন গিয়ে 0 পয়েন্টে, মানে জায়গাটার নাম 0, সেটা গিয়ে মিট করছে আপনার NH 110 বা হিলকাট রোডের সঙ্গে। অথবা আপনাদের কাছে আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে গাড়িধুরা বাজার থেকে স্ট্রেট চলে গেলেন পাঙ্কাবাড়ি রোড ধরে, যেটা আপনার পাঙ্কাবাড়ি, মকাইবাড়ি, এই জন্য টি এস্টেটগুলো পাশ দিয়ে গিয়ে সোজা উঠছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের কাছে। এই 3টে ওখান থেকে মিট করে একদম স্ট্রেট চলে যাচ্ছে
ঘুম স্টেশনের কাছে। এখান থেকে আপনারা সোজা এবার দার্জিলিং চলে যেতে পারেন। আমি ডিটেলসে আরও অনেক বানাবো ভিডিও, পরে আপনারা দেখতে পাবেন। আমি এই রাস্তাঘাটের উপর একটা ডিটেলস ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমি বানাবো আপনাদের সুবিধার্থে, যে কিভাবে আপনারা দার্জিলিংটা প্ল্যান করতে পারেন এবং কতদিনের ট্যুর করলে কোন কোন জায়গা আপনারা দেখবেন। এবং যেহেতু আমরা এই ভিডিও কমপ্লিট করলাম পুরোটাই, তো আমার একটা ভালো সম্যক ধারণা তৈরি হয়ে গেছে পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং আশেপাশের অঞ্চলটা নিয়ে। কাটা হয়ে গেল বাইকের জন্য। আমরা যেহেতু খাপরাইল মোড় থেকে স্ট্রেট উঠে রোহিণী বাইপাস ধরে চলে গেছিলাম মাটিগাড়া কার্শিয়াং রোড ধরে, সেহেতু রোহিণী টোল প্লাজায় বাইকের জন্য আপ অ্যান্ড ডাউন 5 টাকা 5 টাকা 10 টাকা টোল দিতে হবে। এবং এখান থেকেই আপনাদের শুরু হবে পাহাড়ে চড়া বাইক নিয়ে, মানে ফার্স্ট গিয়ারে খেল আর কি। আপনাদের সঙ্গে ডেফিনেটলি আমি শেয়ার করব যে কোন কোন জায়গায় আপনারা যেতে পারেন, কোন রাস্তা ধরে গেলে আপনাদের ধরনের ভিউ পয়েন্টগুলো দেখতে অনেক সুবিধা হবে, এবং ফেরবার সময় কোথা দিয়েই বা ফিরবেন সেই সমস্ত ধারণা বা সমস্ত যে আইডিয়া আমি সেগুলো আমরা ভিডিওয়ে সমস্ত কিছু শেয়ার করব। ভিউটা তোমরা খালি দেখো কোথায় এলাম। এবং আপনাদের জন্য দু একটা টিপস আমি দিতে পারি। আপনারা যদি প্রথমবার নিজের মোটরসাইকেলে করে পাহাড়ে যান, বা আপনারা যদি পাহাড়ে প্রথমবার চালান মোটরসাইকেলে, সেই অভিজ্ঞতাটা আমার ক্ষেত্রে কেমন হয়েছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ধরুন গাড়ি আপনার একটু হায়ার সিসির গাড়ি আছে, যেমন আমি নিয়েছিলাম রয়্যাল এনফিল্ড মিটিওর 350 350 সিসির ইঞ্জিন। এক্ষেত্রে একটা সুবিধা পেয়েছিলাম কি, যে গাড়িটার টর্কটা খুব বেশি হওয়ার কারণে আমাদের গাড়িতে যে লোডটা অনেক বেশি ছিল, সেই লোডটাকে টেনে তুলতে পাহাড়ের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছিল। কারণ আপনি যদি মাটিগাড়া কার্শিয়াং রোড ধরে যান, কার্শিয়াং পর্যন্ত পৌঁছতে এবং কার্শিয়াংয়ের 0 পয়েন্টের পর থেকেও আপনি হেয়ারপিন বেন্ড অনেকগুলো পেয়ে যাবেন। সেক্ষেত্রে লো অ্যাঙ্গেল থেকে গিয়ে অনেক হাই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলো ধরুন মোটামুটি 60 ডিগ্রি 70 ডিগ্রি 80 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেলগুলো কভার করতে এই ধরনের গাড়ির খুব সুবিধে হয়। এবং আপনারা চেষ্টা করবেন সেকেন্ড গিয়ার না দিয়ে ফার্স্ট গিয়ারে প্রত্যেকটা টার্নগুলো কমপ্লিট করতে, কারণ সেকেন্ডগুলো দিলে খুব অসুবিধা হতে পারে। এবং যেক্ষেত্রে আপনার ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগানো, সেক্ষেত্রে ইঞ্জিন ব্রেকিংয়ে কাজ করবেন। কারণ অনেক সময় আমি দেখতে পেয়েছি ডাউন হিলে যাওয়ার সময় আপনার যে গাড়ির রিয়ার ব্রেক সেটা কিন্তু কাজ করা অনেক ক্ষেত্রে বন্ধ করে দেয়। তো এই ধরনের কিছু টিপস রইল। আর আপনারা দূরের ডিস্টেন্স জার্নি করার সঙ্গে সঙ্গে মোটামুটি প্রত্যেক আধা ঘন্টা বা 45 মিনিট অন্তর অন্তর গাড়িটাকে জার্নি মানে দাঁড়াবেন। কোথাও চটপট করে যাওয়ার হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে গাড়ির ইঞ্জিনটা অনেক ঠান্ডা হবে এবং ওপরের যে আবহাওয়া এবং কম অক্সিজেন সেটার সঙ্গে যে কম্বাশনটা আছে গাড়ির ইঞ্জিনে সেটাও খুব ম্যাচ হতে সুবিধা হবে। এই ধরনের কিছু টিপস আমি প্রো টিপস দিয়ে দিলাম। আর যদি গাড়ি ভাড়া করে নিয়ে যান, মানে রেন্টেড বাইক, সেক্ষেত্রে তেল ভরার ক্ষেত্রে কিন্তু একটু অতি সাবধানতা অবলম্বন করবেন। বেশি পরিমাণ তেল ট্যাঙ্কিতে না ভরে যতটুকু দরকার আপনারা প্ল্যান করে নেবেন। আর আপনার গাড়ির মাইলেজটা প্রথমবারে তেল ঢালার সঙ্গে সঙ্গেই প্ল্যান করে নেবেন এবং ক্যালকুলেট করে নেবেন। যেমন আমি আমার মিটিওরে মাইলেজ পাচ্ছিলাম বাইকে পাহাড়ে 32 থেকে 33, তো সেই হিসাবে আমি তেল ভরেছিলাম। আপনারাও এই ধরনের কাজকর্ম যদি করেন, একটু ঠিকঠাক মেনে চলেন, তো পাহাড়ের জার্নিটা আপনাদের ক্ষেত্রে খুব সম্ভব, মানে খুবই সুন্দরভাবে হতে চলেছে। আমি পরবর্তী ক্ষেত্রে সমস্ত ডিটেলস শেয়ার করব এবং একটা বিস্তারিত ভিডিও বানাবো পাহাড়ের কী কী করণীয় এবং কী কী করবেন না আপনারা, ডুজ অ্যান্ড ডোন্টস। সেক্ষেত্রে আমি একটা বড় ভিডিও বানাবো। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, চলে এলাম ইডেন ল। বাইক রেখেছি ওই ধারে, ওখানে ওটা চৌনাসদের বাড়ি, ওখান থেকে চলে এলাম। এই দেখো, এই হচ্ছে রুম। তবে এখানে কিছুদিন থাকলে শরীরের স্ট্যামিনা বেড়ে যাবে, দিস ইজ মাই গ্যারেন্টি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, এটা আমার প্রথম এপিসোড, আজকে এই পর্যন্তই রাখলাম। এই যে ইডেনলা গেস্ট হাউসে চলে এলাম, এরপর নেক্সট যেই না আমরা কী কী করলাম, কোথায় গেলাম না কী করলাম, সমস্ত কিছু আমি শেয়ার করব পরবর্তী এপিসোডে। আজকের মতন এখানেই সাইন অফ করলাম। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাদের সঙ্গে যে এরমভাবে পাশে আছেন, খুব ভালো লাগলো। আপনাদের দিনটা ভালো হোক। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। টেক কেয়ার।